জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা বুক রিভিউ নিয়ে এলাম। বর্ণপরিচয় পাবলিশার্সের সবার আগে সবচেয়ে নিখুঁত এবং একেবারে তথ্যভিত্তিক যে বইগুলোকে প্রথম রিভিউ দেবে জানা স্যার ইউটিউব চ্যানেল। আজকে সে ইউরোপীয় ইতিহাস আগামী মঙ্গলবার বেলা 2টোর সময় কলেজ স্ট্রিটে আনুষ্ঠানিক উদ্বোধন পাবে বইটি। তার পূর্ণাঙ্গ রিভিউ আমি তুলে দিলাম আজকে। যারা বইটা তোমরা ভালো করে আগে দেখে নেবে, সিদ্ধান্ত নেবে যে বইটা কি করা হয়েছে। প্রতিটা পাতা একেবারে পুঙ্খানুপুঙ্খ আমি দেখাবো, একেবারে কিভাবে একটা অভিনবত্ব নতুন নতুন দিকগুলো তুলে ধরেছি। এ পর্যন্ত ইউরোপ ইতিহাসের পুরো ইউনিট ধরে ধরে প্রতিটা প্রশ্নের 4টে অপশন টিক দিয়ে ব্যাখ্যাযুক্ত পশ্চিমবঙ্গে কোনো বই নেই। প্রথম বই রিলিজ হচ্ছে বর্ণপরিচয় থেকে আগামী মঙ্গলবার, ডেটটা মনে রাখবে, আগামী মঙ্গলবার 27শে মে 2025 মঙ্গলবার দুপুর 2টো থেকে কলেজ স্ট্রিটে অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে এবং বুধবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের সব দোকানে বইটা অ্যাভেলেবেল হবে। সে সমস্ত আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের প্রথম কথা, ইউরোপ ইতিহাসের নতুন কভার কি এসছে, সূচিপত্র দেখাবো, কবে পাবলিশ, কত দাম, কতই পাবে, ফোন নম্বর দিয়ে দেবো এটা সংগ্রহ করতে চাও। এবং সবচেয়ে বড় কথা, একদম প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট, প্রচুর পরিমাণে অনলাইনার, প্লাস প্রতিটা ইউনিট ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে ব্যাখ্যা সহ এমসিকিউ, ইউরোপ ইতিহাসের ব্যাখ্যা সহ এমসিকিউ কথাটা বলছি প্রথম পাবে। টোটাল ইউরোপের যত সাল তার পুরো ঘটনাগুলো পাবে। চ্যাপ্টার শেষে ইম্পর্টেন্ট টার্মগুলোর ব্যাখ্যা পাবে। চ্যাপ্টার শেষে পুরো সাল এবং ডেট তারিখ সহকারে ঘটনা পাবে। এবং ইউরোপ ইতিহাসের সমস্ত সন্ধি বা চুক্তিগুলোকে এক জায়গায় পর্যায়ক্রমে সাজানো হয়েছে ব্যাখ্যা সহকারে। প্রচুর কিছু নতুন বইটায় আছে, দেখানোর চেষ্টা করব। সরাসরি যাচ্ছি নতুন বইটা, একেবারে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে বেরোচ্ছে বইটি, নতুন একটি বই এবং অধ্যায়ভিত্তিক আলোচনার জায়গাটা গুরুত্ব প্রচুর পরিমাণে দিয়েছি। 2500 এমসিকিউ প্লাস হয়েছে 2500। এবং এখানেও লিখেছি পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস মাদ্রাসা। এখন আমরা মূলত যে সামনে স্কুল সার্ভিস পরীক্ষা তাই গুরুত্ব দিয়েছি বইটাতে। এবং নবম দশম, একাদশ দ্বাদশ দুটো সিলেবাস, অর্থাৎ 1919 পর্যন্ত আমরা 1799 থেকে নবম দশম, একাদশ দ্বাদশে এইটা 1919 থেকে 45 এই পার্টটাও গুরুত্ব দিয়েছি। অতএব রাষ্ট্রসংঘ পর্যন্ত আলোচনা করেছি। এবং এই বইটা খুব ভালো করে তোমরা প্রত্যেকে স্টাডি করবে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে বইটার ভেতরে কি আছে। ক্লিয়ার? এবারে আসছি এই যে বইটা নতুনভাবে প্রকাশ পাচ্ছে সেই বইটার কি আছে এবার দেখানোর চেষ্টা করব। এবার এই যে কভারটা এনেছি একবার নিউ সিলেবাস, এবার দেখো লিখে দিয়েছি 1745 স্কুল মাদ্রাসা পিএসসির। এবারে আমরা বইটার প্রকাশের তারিখ দেখাবো। বইটার দাম করা হয়েছে 420 টাকা, একটু ভালো করে দেখে নেবে কত করা হয়েছে। 420 টাকা দাম করা হয়েছে। আনুষ্ঠানিক রিলিজ ডেট 5ই জুন 2025। একবার নতুন বই, জুন মাসের 5 তারিখ অ্যাডভান্স বইটা রিলিজ হয়ে যাচ্ছে, আমার বইটা সংগ্রহ করে নেবে। এবং এই বইটার 5th এডিশন, পঞ্চম এডিশন। এই 420 টাকার বইটা বাই পোস্টে 250 টাকায় আমরা বাড়িতে তুলে দেবো। পশ্চিমবঙ্গে এইরূপ দামে কোথাও বই পাবে না। 250 টাকায় বাই পোস্টে 4 দিনের মধ্যে সারা ভারতবর্ষে বই পৌঁছে যাবে এই বইটা। সেরকম সিস্টেমই আমাদের ফেলা হয়েছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আমরা পরিষ্কারভাবে কাজ করতে পেরেছি যে পরিষ্কারভাবে 420 টাকা দাম, 250 টাকায় পৌঁছে দেবো। দিল্লি থেকে বইটা আইএসবিএন বইটা কিন্তু রিলিজ হয়েছে। এবারে আসবো আমরা, আইএসবিএন নাম্বার দিয়েছি। এবারে সূচিপত্র জায়গাটা খুব ভালো করে দেখাবো। সূচিপত্র কি আছে, সূচিপত্র দেখে না ভালো করে। 1790 সালের ফরাসি বিপ্লব, বিভিন্ন তার দিক, এটা 30 পাতা জুড়ে আলোচনা আছে। বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ 31 থেকে 42। 19 শতাব্দীর ইউরোপ, রাজতান্ত্রিক জাতীয়তা ভাবধারার সংঘাত 43 77। পেজগুলো খেয়াল করে করে যাবে। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, সেই পাঠটা দিয়েছি। এবং 19 শতাব্দীর ইউরোপ ইতিহাস তার সিলেবাস দিয়েছি। এবং এই যে জায়গাটা দিয়েছে এখানে একদম জারির সংস্কার, রুশ বিপ্লব, রেল স্টালিন এবং ফাঁসিবাদ উত্থান জায়গাটা টাচ করে দিয়েছি আমরা এই জায়গাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপ এই জায়গা টাচ করেছি। এবং জাতিসংঘ, যা লিগ অফ নেশন, রাষ্ট্রপুঞ্জ মানে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এই পার্টটা আলোচনা করেছি। তাহলে আমাদের পুরো পার্টটা সাবজেক্ট আমরা ইউনিটে ভাগ করে দিয়েছি। এবারে আছে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা সহকারে কথাটা বলছি, খেয়াল করবে। ব্যাখ্যা সহকারে এমসিকিউ আছে 67 পারা জুড়ে, 267 পারা জুড়ে প্রচুর প্রশ্ন দিয়েছি। আমি দেখে দিচ্ছি পুরো বইটা। অধ্যায়ভিত্তিক এমসিকিউ দিয়েছি 200, 800, 332 প্রচুর পরিমাণে। ওয়াইলার এমসিকিউ রয়েছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, ইউরোপ ইতিহাস উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে এবং ইউরোপ ইতিহাসের সন্ধি, যত সন্ধি বৈশিষ্ট্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকে ভালো করে দেখে নেবে এই জায়গাটা। এবারে আসবো, এগুলো আমাদের বর্ণপরিচয়ের যে বইগুলো রয়েছে আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা বই একদম টপ র্যাঙ্কের বই, যে যাই বলুক। এবারে আমরা বডিতে ফিরে গেলাম।
প্রথম হেডিং দেখো যেটা করা আছে সূচিপত্রতে, 1789 ফরাসি বিপ্লব ও তার দিক। প্রথমে আমরা কিভাবে আলোচনা করেছি, খুব কংক্রিট আকারে একবার ইনফরমেটিভ ঢেলে দিয়েছি, পুরো আলোচনা করার চেষ্টা করেছি। প্রথম পার্টটা আমরা আলোচনা করেছি কি না, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে ফ্রান্স। এইটা একটা ভীষণভাবে যত রকম টার্মগুলো, সে লেত্রে দা ক্যাশে হতে পারে, আমির রাষ্ট্র হতে পারে, কোন কোন বংশরাজ, সব ডিটেলসে দিয়েছে। আমেরিকা স্বাধীন যুদ্ধ, তুর্গর ইতিহাস সব দিয়েছে এখানে ডিটেলসে। এবং এই যে স্মিথ, অ্যাডাম স্মিথ অর্থনীতিবিদ, তিনি বলছেন ফ্রান্সের ভ্রান্ত জাদুঘর। এই যে বইটা প্রথম পাতা, এই ফ্রান্সের যে করগুলো, টোটাল ট্যাক্স সিস্টেমটাকে আলাদাভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি, টোটাল ট্যাক্সটাকে, কর সিস্টেমটাকে, এবং ওই সময়কারে সমাজগুলো কেমন ছিল, যাজক অভিজাত জায়গাটা টানার চেষ্টা করেছি প্রথম দিয়ে। এবং ফরাসি বিপ্লবের সমাজের যাজক অভিজাত যারা ছিল, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, সব ডিটেলসে দিয়েছে এবং প্রচুর টার্মগুলোকে বোল্ড করেছে। এবং ব্যক্তি নাগরিক অধিকারপত্রের ঘোষণাটাকে সবিস্তার আলোচনা করেছি। কনকর্ডাট নিয়ে আলোচনা পরপর যাচ্ছে কিন্তু কিভাবে আসছে। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক দার্শনিকদের জায়গাগুলোকে দিয়ে দিয়েছে কিন্তু এই জায়গাটা কোনো সমস্যা নেই। সামাজিক যে সম্পদ ছিল, অসমের বন্টন নিয়ে যে তৃতীয় সম্প্রদায়ের ক্ষোভ, সেই জায়গাটা আলোচনা করেছি আমরা পুরো পয়েন্ট করে করে। স্টেট জেনারেল যে ওয়ান্স মেম্বারগুলো দিয়ে 175 বন্ধ ছিল 1614 থেকে, পুরোটা আমরা টেনেছি। টেনিস কোডের শপথ এবং ইংলিশ টার্মগুলো ব্যাকেটে খেয়াল করে করে, যে প্রত্যেকটা ইংলিশ টার্ম ব্যাকেটে দিয়েছি কিন্তু। হ্যাঁ, ফ্রান্সের সন্ধ্যে শাসন দিয়েছি, পরপর এগিয়ে যাচ্ছে বড় একদম সিকোয়েন্সে। সন্ধ্যা শাসন কার্যাবলী কীভাবে হয়েছিল, প্রত্যেকটা জিনিসকে টু দ্য পয়েন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো সব বল করা রয়েছে এবং ঝাঁচকচকে ছাপা হয়েছে একদম। বাসুদেবের পতন 1718 14 জুলাই দিয়ে দিয়েছে। ষোড়শের মৃত্যুদণ্ড, সংবিধান সভা কী কাজ করেছিল পুরো দিয়ে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড পুরো দিয়ে দিয়েছি, আমরা দেখে নেবে। অভ্যন্তরীণ সংকট আমরা দেওয়ার চেষ্টা করেছি। ফরাসি বিপ্লবের মুখে যে সংকটগুলো এসেছিল, জাকোবিনদের কী ফাংশন ছিল পরিষ্কারভাবে আলোচনা করেছে ডিটেলস এবং খুব ইনফরমেটিভ আকারে একবারে। এবং টিপু সুলতানের সঙ্গে জাকোবিন ক্লাবের মেম্বারটা খুব ইম্পর্টেন্ট জায়গা, গতবার ইন্টারভিউ কোশ্চেন করেছিল একজনকে। জনগণের বিপ্লব বা বিপ্লব জনগণ জায়গা দিয়েছে। এবং নিচু তলার মানুষ যা স্যাকুলেট, সেইগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং ফরাসি বিপ্লবের নারীদের অবদান চেয়েছি, শহরে গ্রামের জনগণ কেমন ছিল, মানুষ নাগরিকের যে অধিকারে কী কী প্রস্তাব শেষ পর্যন্ত এসেছিল, কী কী গুজব ছড়িয়ে গেল ফ্রান্সে, দিয়েছি আমরা। এবং ফরাসি বিপ্লবের 3টে যে মন্ত্র, সাময়িক স্বাধীনতা, তার ব্যাখ্যাগুলো দিয়েছি, বিপ্লবের আদর্শগুলো দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা 1791 ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ফরাসি সংবিধানটা কী ছিল, প্রথম সংবিধান তৈরি হচ্ছে ফ্রান্সে বিপ্লবের 2 বছর পর, পরিষ্কার ডিটেলসে দেওয়া রয়েছে একবারে। খুব ভালো করে আপনারা স্টাডি করবেন, ভীষণ ফরাসি ফলাফল কী হয়েছিল সেটা জানার চেষ্টা করবেন। একদম পুরো পয়েন্ট করে করে একদম দিয়ে গেছি। ফরাসি বিপ্লব, ফরাসি রাজতন্ত্র এবং পূর্ব রাজবংশ ইতিহাসটা পুরো পার্ট বাই পার্ট দিয়ে গেছে একবারে। খুব কংক্রিট করে প্রচুর খেটে বইটা তৈরি করা হয়েছে। ফরাসি বিপ্লব অর্থনৈতিক কারণগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, ফরাসি বিপ্লবে সামাজিক কারণগুলো দিয়েছি, বিভিন্ন কারণগুলোকে দিচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, এই আবার দেখো 1792 সেকেন্ড যে ফরাসি বিপ্লব, যেটা জর্জ লেফেভার বলছেন সেকেন্ড রেভলিউশন, পুরো উল্লেখ করেছি 92 10 আগস্ট। খুব ইম্পর্টেন্ট জায়গা প্রত্যেকটা টার্ম। এবং এই জায়গাটা কিন্তু গতবারে বারবার বলছি, টিপু সুলতান গতবারে কয়েকজনকে যারা চাকরি পেয়েছিল 16 সালে, তাদেরকে টিপু সুলতানের সঙ্গে জাকোবিন মেম্বার। এবং ফরাসি বিপ্লবের শতবর্ষে যে আইফেল টাওয়ার প্রতিষ্ঠা হয়েছিল 1790 ফরাসি বিপ্লবের শতবর্ষে, 1889 সালে দেখব শতবর্ষে আইফেল টাওয়ার তৈরি হয়েছিল। এই যে গুস্তাভো আইফেল তৈরি করেছিল, পুরো আইফেল টাওয়ারটা দিয়েছিলাম। এই আইফেল টাওয়ারকে ফরাসি ভাষায় আয়রন লেডি বলা হয়, দ্য ডেম লে দ্য ফর, পরিষ্কার করে দিয়েছি। আপনারা প্রত্যেকে দেখবেন, ইতিহাস পড়তে করতে আপনার আইফেল টাওয়ার চলে আসছে, লিঙ্কটা ধরার চেষ্টা করবেন। এবারে ফরাসি বিপ্লব কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো ভালো করে খেয়াল করে জায়গাগুলো বলে দিই, একেবারে জায়গাগুলো না ধরলে বুঝতে পারবেন না আপনারা। সেটা হচ্ছে পুরো সাল এবং ওই ডেট ধরে ধরে পুরো ঘটনা ডিটেলসে বর্ণনা, ডেট ওয়াইজ, কোনো ডেটকে বাদ দিইনি। আর একটা সাল ধরলাম, ওই সালে যত ঘটনা রয়েছে আমরা পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা মারাত্মক কাজে লাগবে আপনাদের, কোনো কথা হবে না, পুরো ডেট বাই ডেট যাচ্ছে এবং সাল ধরে যাচ্ছে ঘটনাগুলো। এই চ্যাপ্টার পড়া হলো, সেই চ্যাপ্টার সাল এবং তারিখ ঘটনা। এবং ওই চ্যাপ্টারতে যে কঠিন টার্মগুলো লাগলো, সেই টার্মগুলো আসলে কি, অসিয়ারিজম কী ছিল, থার্ড স্টেট কী ছিল, বুর্জুয়াসি কী ছিল, প্যারি কমিউনিটি কী, প্রত্যেকটা টার্মের আমি একটা জিস্ট করে দিয়েছি বুঝার সুবিধার্থে। মনে রাখবে এইটা। এবারে আমরা আসবো দ্বিতীয় স্যাকুলেট, বারবার করে ভাবে পড়ে নেবে তোমরা। এবং ওই চ্যাপ্টার আবার কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ, কিছু উক্তি একদম ছকে দিয়েছি সুন্দর করে একবারে। এবারে আসছি সেকেন্ড চ্যাপ্টার, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। পরিষ্কার নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাসটাকে আমরা দিয়েছি, কোড নেপোলিয়ন যে প্রবর্তন সেটা দিয়েছি আমরা। পার্ট বাই পার্ট যাচ্ছে একবারে।
ফরাসি বিপ্লবের সঙ্গে নেপোলিয়নের সংঘাতে আমি প্রথম পারস্য ট্যাঙ্কটা দেওয়ার চেষ্টা করেছি। মহাদেশীয় অবরোধ বা নেপোলিয়ান বোনাপার্ট বা কন্টিনেন্টাল সিস্টেম যেটা, এবং জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে নেপোলিয়ান সাম্রাজ্যের যেটা একটা দ্বন্দ্ব, ইউরোপের পুনর্গঠন কীভাবে হচ্ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। জার্মানি, ফ্রান্স, আইবেরি উপদ্বীপে নেপোলিয়ন বিরোধী যে একটা প্রবণতা সেটা দেওয়ার চেষ্টা করেছি। নেপোলিয়নের যে রাশিয়া অভিযান, পোড়ামাটি নীতি, গ্র্যান্ড আর্মি সব দিয়েছি। পরের পর যাচ্ছে একদম পুরো জিনিসটা দেখে নাও। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান, বিপ্লব ধ্বংসকারী বলে পরিষ্কারভাবে কে কী বলেছে দিয়ে দিচ্ছি। নেপোলিয়নের মনে আবার টোটাল অভ্যন্তরীণ সংস্কারটাকে একবারে ঢেলে পয়েন্ট করে করে দিয়ে গেছি। প্রচুর পরিমাণে আপনাকে সাজিয়ে দিয়েছি, বইটা একটু মন দিয়ে পড়বেন। এবং নেপোলিয়নের আবার সাল এবং ডেট ধরে, সাল এবং ডেট পুরো ঘটনাগুলো দিয়ে আমরা গেছি। টোটাল নেপোলিয়নের চ্যাপ্টারটা পেয়ে গেলাম। ইম্পর্টেন্ট টার্মগুলো আবার ছোট্ট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এই গেল সেকেন্ড পার্টের আমাদের ইতিহাস। এবার তৃতীয় অধ্যায় দিয়েছি আমরা 19 শতাব্দীর ইউরোপ, রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। সেখানে মেটারনিক চলে আসবে আস্তে আস্তে করে আমরা দেখব, এবং সেখানে জাতি রাষ্ট্রের পার্থক্য দিয়েছি। ভিয়েনা কংগ্রেস এসেছে যাচ্ছে 1855 সালে, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ভিয়েনা কংগ্রেসের প্রস্তাবগুলো একদম পরিষ্কারভাবে দিয়েছি, মেটারনিক ব্যবস্থা পরিষ্কারভাবে ছকে দিয়েছি, আপনারা পড়বেন। তারপর ওইখানে আমরা জানি প্রথম আলেকজান্ডারের পবিত্র চুক্তি 1855 সালে, 1818 সাল দিয়ে শক্তি সমবায় যে তৈরি হবে, প্রত্যেকটা শক্তি সমবায়ের ডিটেলস আলোচনা করে দিয়েছি। আপনারা সুন্দর করে পড়ে নেবেন, কিন্তু বইটাকে সাজিয়েছি অন্যভাবে বারে। এবার জুলাই বিপ্লব এসে গেছে, ফেব্রুয়ারি বিপ্লব এসে গেছে, পার্ট বাই পার্ট পুরো আলোচনা করেছি আমরা। এবং জুলাই ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে একটা যে সংঘাত ছিল রাজতন্ত্র জাতীয় সংঘাত, এটা আমরা দেখানোর চেষ্টা করেছি। ইতালিতে এবারে চলে আসছে রিস অর্জিমেন্টো, যেটা আমরা দেখাবো। কার্বোনারি, জোসেফ মাৎসিনি, গ্যারিবোল্ডি, আস্তে আস্তে ক্যাভুরির অবদানটা আসছে। মাৎসিনি, ক্যাভুর, গ্যারিবোল্ডির অবদান চলে এলো, কিন্তু মাৎসিনির সঙ্গে ক্যাভুরির একটা আমরা তুলনামূলক আলোচনা করেছি, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মাৎসিনি, ক্যাভুরির একটা আলোচনা পুরো সিলেবাস ধরে পার্ট বাই পার্ট গ্যারিবোল্ডির অবদান দিয়েছি, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা পয়েন্ট করে দেখার চেষ্টা করেছি। তারপরে জার্মানি আমরা দেখাবো আস্তে আস্তে করে কীভাবে জোলভারিন ফাংশন নিয়েছিল খুব ডিটেলসে, এবং ইংলিশ টার্মগুলো বারবার বলে যাচ্ছে, কিন্তু দিয়েছি আমরা জোলভারিন। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, ইংলিশগুলো খেয়াল করবে, পুরো ডিটেলস আলোচনা করি, কোথায় কত মেম্বার কারা কারা ছিল দিয়েছি। তারপরে বিসমার্কের জার্মানি ঐক্য শুরু হয়ে যাবে, স্যাডোয়ার যুদ্ধ, সেনানের যুদ্ধ, ডেনমার্কের যুদ্ধ তার দিয়েছি। রক্তলোহ নীতি, পৃথিবী তার কয়লা লোহ নীতি নিয়েছিলেন দিয়েছি, কয়লা পরিবর্তে রক্তলোহ নীতি আনছে, সব ডিটেলসে। বলকান সমস্যা খুব ডিটেলসে দিয়েছি। গ্রিসের স্বাধীনতার সমস্যা যেটা ছিল, তুরস্ক ইন্ডিপেন্ডেন্স পার্টটা আমরা 11-12 টাচ করে রেখেছি। প্রবল সম্ভাবনা, ক্রিমিয়ার যুদ্ধ যেখানে লেড উইথ দ্য ল্যাম্প জড়িয়ে পড়বেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, 12ই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এই ক্রিমিয়ার যুদ্ধ আমরা ভালো করে দিয়েছি। ওখানে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আলোচনা করার চেষ্টা করেছি। ফরাসি বিপ্লব পড়তে গিয়ে আইফেল টাওয়ার, ক্রিমিয়ার যুদ্ধ পড়তে গিয়ে আমরা আলোচনা করেছি লেড উইথ দ্য ল্যাম্প, ভালো করে মনে রাখবেন। এবারে ওই চ্যাপ্টারতে আবার সাল এবং ডেট ধরে ধরে পরিষ্কার ঘটনাগুলো দেখো আমরা দিয়ে চলে গেছি। এবার ওই টার্মের আবার কিছু ইম্পর্টেন্ট টার্মগুলোর একটা সুস্পষ্ট ব্যাখ্যা। এবার শিল্প বিপ্লব পুরো টেবিল আকারে, চার্ট আকারে ব্যবহার করেছি আমরা, নতুনভাবে সাজিয়েছি। কেন শিল্প বিপ্লব শুরু হয়েছিল, ইংল্যান্ডে প্রথম কেন শুরু হলো, ইংল্যান্ডের সাথে ফ্রান্সের শিল্প বিপ্লব কম্পেয়ার বা তুলনা করেছি, এবং টেবিলগুলো খেয়াল করবে, পুরো গ্রাফগুলো এঁকেছি কীভাবে উত্তোলন হয়েছিল কয়লাগুলো, পরিষ্কার প্রত্যেকটা টেবিল দিয়ে শিল্প বিপ্লবের মধ্যে, এবং আপডেট টেবিল খুবই। শিল্প বিপ্লব কাকে বলে, ফলাফল কী হয়েছিল, পরিষ্কারভাবে দিয়ে গেছি আমরা। এবং শিল্প বিপ্লব ইংল্যান্ডের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, রাশিয়াতে কীভাবে শিল্প বিপ্লব ঘটলো, পুরো পার্ট বাই পার্ট আলোচনা করে গেছি। এবং ইংল্যান্ডে কেন হয়েছিল বিপ্লব, সামাজিক ফলাফল কী হয়েছিল ও দিয়ে গেছি। জার্মানির যে শিল্প বিপ্লব সেটা দিয়ে চেষ্টা করেছি আমরা। রাশিয়ার শিল্প বিপ্লবগুলো নতুন নতুন অনেক আপগ্রেডেশন করার চেষ্টা করেছি বইটাতে, কেউ দেখে নেবেন আপনার। যে সমাজ কী হবে, রাজনীতির প্রভাব কী পড়েছিল, এবং সালগুলো দিয়ে গেছি। পুরো অর্থনৈতিক প্রভাব কতটা ছিল, ফ্যাক্টরি বা ফলাফল কী হয়েছিল শিল্প বিপ্লবের উপরে, পরিষ্কার করে দেখো দিয়ে গেছি। পুরো বইটাকে তোমার তুলে দিয়েছি। প্রত্যেকটা বই আমি আনবো, এবং বইগুলো তোমার দেখিয়ে দেবো আসলে বইগুলো কী ছিল। সমাজতান্ত্রিক সমালোচনা, এখানে কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস আমার এসে যাবে, প্রুধো এসে যাবে, হ্যাঁ লামিজারেবেল, ভিক্টর হুগো চলে আসবে। পুরো এই পার্টগুলো আলোচনা করেছি। 11-12 ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কার্ল হাইন্রিখ মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরোটাই আমরা দিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ, পুরোটা ইফেক্টটা দিয়েছি। যোগাযোগ উন্নয়ন ঘটেছিল, সুয়েজ খালের ব্যবসাগুলো ডেভেলপ করে যাচ্ছে, রেলপথ, টেলিগ্রাফগুলো পুরো ম্যাপ দিয়ে দিয়েছে একবারে। পুরো খুব সুন্দর, পড়তে আপনাদের অসাধারণ লাগবে, যে ছকে দিয়েছে একবারে। হ্যাঁ, সংঘাতগুলো দিয়েছি, বলকান সংকট, আফ্রিকা বছর খুব ভালো করে আলোচনা করেছি তোমাদের। আফ্রিকা বছরটা ভালো করে দেখবে, কোশ্চেন থাকতে পারে প্রচুর পরিমাণে এখান থেকে। এশিয়াতে কীভাবে এর প্রভাবটা পড়েছিল সেটা আমরা কিন্তু দিয়েছি। হ্যাঁ, এবারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হেডিং স্টার্টিং হওয়ার আগে তাকে পুরো সাল ধরে ঘটনাগুলো দিয়ে দিয়েছি। এবার ওই অধ্যায়ের ইম্পর্টেন্ট টার্মগুলোর আবার ব্যাখ্যাগুলো করে দিয়েছি আমরা। খুব ইম্পর্টেন্ট, তোমাদের খুব খুব ভালো লাগে বইটা পড়তে। এবারে আমরা দেখব
যে নাসিবাদ ফাসিবাদ লেনিস্টারে যে উত্থানগুলো ঘটবে, প্রথমে দ্বিতীয় লেজনের সংস্কার মুক্তিদাতা যার বলা হচ্ছে সেটাকে জারটাকে টেনে দিয়েছি আমরা। এই প্রসঙ্গে আমরা 1905-এর যে রাশিয়ার বিপ্লব সেটাও টেনে সুন্দর করে দিয়েছি একবারে, এবং 1917 সালে যে রুশ বিপ্লব দিয়েছি, 5ই বিপ্লবের কারণগুলো পুরো তুলে দিয়েছি ভালো করে পরিষ্কার দেখতে পাই। 17 সালে বিপ্লব 5-এর পরে রেখেছি, কম্পেয়ার করেছি জায়গাটাকে। প্রথম বিশ্বযুদ্ধে ঢুকছে ওই সময়কালে পুরো পয়েন্টগুলো আমরা দিয়েছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের। হ্যাঁ, জার্মানি দায়িত্বটা দিয়েছি এবং পয়েন্টগুলো খুব দিয়েছি। পরাজয় কেন জার্মানি হয়েছে দিয়েছি, ফলাফল কী হয়েছিল দিয়েছি। উড্ডুলসনের 14টা নীতি কিন্তু দিয়েছি, পুরো একদম পরিষ্কার করে দেওয়া রয়েছে। ভাষা সন্ধির পুরো শর্তগুলো, আর্থিক শর্ত কী কী ছিল, হ্যাঁ, লিগ অফ নেশন কেন প্রতিষ্ঠা হচ্ছে তার প্রেক্ষাপট ডিটেলসে করে দিয়েছি ভালো করে। খুব ভালো লাগবে তোমাদের বইটা, হাতে নিলে বুঝে যাবে যে বইটা কী পরিশ্রম করা হয়েছে। ভৌগোলিক শর্ত কী ছিল ভাষা সন্ধিতে, এবং রাশিয়ার পার্টের টার্মগুলো বা অন্যান্য পার্টের টার্মগুলো আমরা দিয়ে দিয়েছি পুরোটা। খুব ইম্পর্টেন্ট টার্মগুলো পড়বে, খুব কাজে লাগবে। এবারে আমরা দেখবো ফাঁসিবাদ ইতালিতে কীভাবে উত্থান বা মুসলিম উত্থানটা দিয়েছি আমরা। এখানে উত্থানটা দিয়েছি কিন্তু না, নাৎসিবাদ উত্থান টাচ করে দিয়েছি আমরা। কীভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে উত্থানগুলো হচ্ছে হিটলার মুসলিনের, সেই পার্টগুলো পরিষ্কার করে দিয়েছি আমরা। এবার ল্যালিন এবং লেনিন শ্রেণীর নেতৃত্বে রাশিয়ায় কী হবে, এনইপি গঠিত হবে, রাশিয়ার 5-year প্ল্যান গঠিত হবে। এই 5-year প্ল্যান দিয়ে সুভাষচন্দ্র বসু প্ল্যানিং কমিটি আনছে, সব ডিটেলসে দিয়েছি। ওই চ্যাপ্টার জিস্ট করে দিয়েছি ভালো করে, সাল ধরে ঘটনা পুরো সব সাজানো রয়েছে। এবারে আসছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেখানে এবার পরিষ্কার গণতন্ত্র ফাঁসিবাদের পার্থক্য টেনেছি আমরা। তারপরে আগ্রাসন নীতি কী কী ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কী ছিল, সেগুলো পুরো পয়েন্ট করে দিয়ে দিয়েছি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দায়িত্ব কোথায় কোথায় ছড়িয়ে পড়লো, বিস্তার কী ছিল, পরাজয়ের দিকে অগ্রশক্তি কেন গেল, আমেরিকা যোগদান, পার্ল হারবারের ঘটনা দিয়েছি আমরা, সব ডিটেলস। ফলাফল কী হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, একের পরিষ্কার প্রত্যেকটা টার্ম পুরো দিয়ে গেছি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি দিয়েছি, হিটলারের যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি ছিল সেটাও দিয়েছি। পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় কী সূচনা হয়েছিল হিটলারের সময়কালে, মিউনিক চুক্তি কী প্রভাব ফেলছে, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো ধরেছে একবারে। অ্যাবিসিনিয়া আক্রমণ, মুসলিন ইথিওপিয়া যেটা করবে, ওয়াল যে ঘটনাগুলো হবে, রুশ জার্মান আক্রমণ চুক্তি, একাধিক পরীক্ষা, জাপানের মানচুরি আক্রমণ, পরপর দিয়ে গেছি কিন্তু ঘটনাগুলোকে। পার্ল হারবার ঘটনা, ভীষণ সেকেন্ড ওয়ার্ল্ডের পরের ডে অফ ডেলিভারি 1944 6 জুন, যেটা তোষণ নীতি ইংল্যান্ড ফ্রান্সে কে কেন নিয়েছিল তারও দিয়েছি, কারণগুলো কী কেন ছিল সেগুলো আলোচনা করেছি। মানে মাইন্ড ব্লোয়িং, না পড়লে বুঝতে পারবেন না আপনারা কী করা হয়েছে বইটার ভেতরে। তোষণ নীতির জন্য এবার দিয়েছি, টার্মগুলো আলোচনা করে দিয়েছি আমরা। রাশিয়া কিভাবে আক্রমণ করছে, এখানে হিটলার রাশিয়া আক্রমণ ফলাফলে কী হয়েছিল, প্রত্যেকটা স্পেনীয় যুদ্ধ একেবারে ভীষণভাবে টেনেছি আমরা। দ্বিতীয় বিশ্বে জার্মানির সমস্যা কী ছিল, পুরো জার্মানিকে আলাদাভাবে দেখিয়েছি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। প্রথম বিশ্বযুদ্ধ দেখিয়েছি, দ্বিতীয় দেখিয়েছি আমরা। একটু বইটাকে মন দিয়ে পড়বেন, প্রচুর পরিমাণ আশা করি হেল্প পাবেন আপনারা। বইটা খেটে দ্রুত করেছি, এবং এবারে যে কমন জিনিস সাল এবং ডেট ধরে ঘটনা, তারপর টার্মগুলো একটু বর্ণনা, পুরো বইটা আমরা দেখিয়ে দিচ্ছি। হিরোশিমা নাগাসাকি দেখিয়েছি, লাস্ট চ্যাপ্টার জাতিসংঘ, রাষ্ট্রপুঞ্জ, লিগ অফ নেশনস অ্যান্ড ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, একবারে পুরো সবিস্তারে দুটো সংস্থাকে পার্সোনালি রেখেছি। প্রত্যেকের সংস্থাগুলো, ওদের ডিপার্টমেন্টগুলোকে দেখিয়েছি, ওদের একটা কম্পেয়ার করেছি, একটা ডিবেট করেছি, পার্থক্য করেছি আমরা। প্রত্যেকটা অর্গানাইজেশন যে ভাগগুলো সব পুরো ছকে ফেলে দিয়েছি একবারে। এই বই যদি বন্ধে তুলতে পারো আপনারা, পুরো মন জুড়িয়ে যাবে আপনাদের। জাতিপুঞ্জ কেন সফলতা হয়েছিল পরিষ্কারভাবে ছকে দিয়েছি, জাতিসংঘের দুর্বলতা দিকগুলো তুলে ধরেছি আমরা। লিগ অফ নেশন কেন ব্যর্থ হয়েছিল খুব ডিটেলসে সিলেবাস ধরে করেছি। এবার এই পাঠটা দেখবে, বডি শেষ হয়ে যাওয়ার পরে যা করেছি আমরা অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা সহকারে জায়গাটা একটু মার্ক করব, কীরকম করেছি ব্যাখ্যা সহকারে। এবার সরাসরি চলে যা প্রশ্ন দেখে নাও। প্রথম ইউরোপীয় ইতিহাস হেডিং করেছি ফরাসি শাসন, রাজা চতুর্দশ লুই কত সালে মারা যান, প্রশ্ন এবং তার উত্তর কিন্তু বোল্ড নয়, টিক মারা রয়েছে। একবার টেকনিক্যাল জায়গা চেঞ্জ করে দিয়েছি পুরো আমরা, টিক মেরে তার ব্যাখ্যা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে। এবং দেখো ফরাসি বিপ্লব দ্বিতীয় অধ্যায় কোন থেকে শুরু হয়েছিল, একবার ডেট এবং তার ব্যাখ্যা। প্রত্যেকটা ইউরোপ ইতিহাসের এরকম প্রশ্ন, আকর্ষণীয় দিকটা কিন্তু চলে এসেছি আমরা, কোথাও তুই পাবে না। লেত্রে দেখে আসে কি, ফিজিওক্র্যাট কি, পুরো প্রশ্নগুলো 4টে অপশন টিক দেওয়ার পরে কোনো মানে প্রিন্টিং যাতে মিস্টেক না হয়, টিক মেরে প্রত্যেকটা প্রশ্নের লেতর ফিলোসফি কার লেখা, সোশ্যাল কন্টেক্ট একটু বলে দিই ভালো করে, অন্ত লেখককে ভলতেয়ার, রুশো, ডিএলএমআর মন্তেস্কো, অপশন রুশো নিয়েছি। এবার রুশোর সম্পর্কে, রুশোর জন্মমৃত্যু কবে, তার বইটা কি, ডিটেলসে ফরাসি বিশ্ব কাকে বলে, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে সিকোয়েন্স বোঝাই রেখে আমরা পুরো নতুনভাবে সাজিয়েছি বইটাকে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কয়েক হাজার প্রশ্ন আমরা এভাবে এনেছি, কিন্তু মন জুড়িয়ে যাবে। পশ্চিমবঙ্গের কোনো কম্পিটিটিভ ইউরোপ বইয়েতে এখনো অধ্যায় ধরে ধরে
অপশন দিয়ে এরকম ব্যাখ্যা করে বই নেই, এত বড় হলপ করে বলে যাচ্ছে। আপনারা বইটা পড়ুন, বুঝতে পারবেন। পিএসসি বইটা এইভাবে করানো হয়েছে, বডিটা আপনারা দেখবেন, বডি দেখানো হচ্ছে না কোথাও, বডিগুলো দেখবেন। এই বইটা পুরো বডি দেখিয়ে দেওয়া হচ্ছে, পিএসসি বইটা বডি দেখাবো তোমাদের, যে বইটার ভেতরে আসলে কি আছে। ফরাসি বিপ্লব, নেপোলিয়ান শুরু হলো। প্রত্যেকটা প্রশ্নের এবং ব্যাখ্যা কিন্তু ছোটখাটো নয়, যতদূর যাওয়া দরকার। ট্রাফালগারের নৌযুদ্ধ কবে হচ্ছে এবং ডেট সহকারে ডিটেলস বর্ণনা, ডাইরেক্ট আসলে পুরো ডিটেলস, অ্যামিনসের সন্ধি, টিলডিটের সন্ধি, প্রত্যেকটা ডিটেলস একবারে করে দিয়েছি আমরা। যেমন জেনা অস্ট্রেলিয়ার সন্ধি কবে হচ্ছে দিয়ে ব্যাখ্যা, মন্টিলার কে ছিলেন, পরিষ্কারভাবে দেখে নিন বইটা কি করেছি। প্রতিটা প্রশ্নকে অপশন দিয়ে পুরো ব্যাখ্যা করে করে আমরা গেছি, যেটা কোনো বইয়ে আপনি পাবেন না। এই পার্টটা আপনাকে নতুন দিগন্ত খুলে দিবে ইউরোপ ইতিহাসের বইতে। ফন্টেল সন্ধি পরিষ্কার দেখে দেখে যাও চ্যাপ্টারগুলো। দ্বিতীয় চ্যাপ্টার হলো প্রত্যেকটা প্রশ্ন ফেলে দিয়েছে এবং ভিয়েনা কংগ্রেসে প্রত্যেকটা নীতি লিখেছে, আর পরে পুরো পাঠ পাঠ করে আলোচনা করে দিয়েছি সুন্দর করে। এই পাঠটা যদি আপনারা তুলে ফেলতে প্রথম পারেন, এই পাঠটা পুরো ইউরোপ বইটা একদম কুইক আপনারা রিকভার করে ফেলতে পারবেন এবং প্রচুর তথ্য কাকে বলে বুঝতে পারবেন। বর্ণপরিচয় বই, জাহাজের বই কতটা ইনফরমেটিভ হয় বলার কিছু নেই। আপনারা এই বইটা পড়বেন, আশা করি খুব খুব মন জুড়িয়ে যাবে। প্রতিটা ইউনিটকে আমরা এইভাবে ধরে ধরে একেবারে প্রশ্ন, অপশন এবং ব্যাখ্যাগুলো করে দিয়েছি। কিন্তু সকলে মিলে আমরা দেখে নেবেন যে কীভাবে বইটাকে আমরা এনেছি। এই পাঠটা আপনারা প্রথম পড়ে নেবেন, বিভৎস ভালো লাগবে আপনাদের। আফ্রিকা উচ্ছেদ, পরিতৃপ্ত নীতি, সুদানের যুদ্ধ, রেইকাজার বন্ড, সব ডিটেলসে বার্লিন চুক্তি দিয়েছি, রিউন্সেস চুক্তি দিয়েছি, ভান্তির সূচিপত্র, কুগার টেলিগ্রাম, ওয়েল পলিটিক, ফ্রাঙ্কোরুস কনভেনশন, সর্বস্লাভ জাতি, মরক্কো সংকট, টোটাল দেখে না একদম ভালো করে। এবং প্রতিটা প্রশ্ন আমার ডিটেলসে ব্যাখ্যা। এরকম বই পশ্চিমবঙ্গে যদি এখনো কেউ পেয়ে থাকেন আমাকে দেখাবেন। আমি এত বড় কলেতা বলে যাচ্ছি, কিন্তু প্রচুর দিনের ফসল এটা। আমরা কুল সার্ভিসের বিজ্ঞপ্তি ওয়েট করেছিলাম, যদি বিজ্ঞপ্তি এসে যাবে এই সপ্তাহে, সেই কারণে বইটা বের করে দিলাম আমরা। এবং মিরাকেল মিরাকেল বই আছে পশ্চিমবঙ্গের, একমাত্র পাবলিশার্স যারা বই এখন বেঙ্গলে আনবে আস্তে আস্তে করে। প্রতিটা জিনিসকে ভালো করে দেখে নিন আপনারা, কীভাবে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়ে গিয়েছি আমরা। এবং হিলারের জায়গাটা দেখাতে আজকে ভালো লাগছে, যে কীভাবে হিল্লারটা দেখিয়েছি, একটু দেখিয়ে দিই, একটু তাহলে ভালো লাগবে আপনাদের যে কীভাবে টেনেছি, একটু দেখিয়ে দিই। ফুয়েরার উপাধি কে নিয়েছিল? হিটলার, স্ট্যালিন, ম্যাকডোনাল্ড, মুসোলিনি নিচ্ছে হিটলার। জন্ম কবে দিচ্ছে? অস্ট্রিয়া হাঙ্গেরি। মৃত্যু কবে হয়েছিল? সর্বোচ্চ উপাধি হিটলার নিয়েছে। হিটলারের নাগরিকত্ব 25 সাল থেকে অস্ট্রিয়া নিচ্ছেন, তারপরে তিনি কোনো দেশের নাগরিকত্ব নেননি। 32 সালে জার্মানি নিচ্ছেন। এক নজরে হিটলার কোন দেশে কবে নিয়েছে পুরো ডিটেলস। হিটলারের প্রধানমন্ত্রী পদ, পুরো মুসোলিনির উক্তিগুলো কি কি ছিল দেখো। আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন, কার উক্তি? 4টে অপশন, উত্তর মুসোলিনি। মুসোলিনি বাকি উত্তর দিয়ে দিয়েছি যে পার্লামেন্ট একটি ক্রীড়াঙ্গন মাত্র, নারীদের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষদের কাছে যুদ্ধ তেমনি স্বাভাবিক। রাষ্ট্রের মধ্যে সমস্ত কিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নয়, রাষ্ট্রের বাইরে কিছু নয়। এই যে দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন, যে উক্তিগুলো পুরো এইভাবে একদম চোখে ফেলে দিয়েছি আমরা। এবং ব্যাখ্যা একটা প্রশ্নের উপরে যত রকম। হিটলারের আত্মজীবনীটাকে বলে দিই ভালো করে কীভাবে টেনেছি। প্রথম খণ্ড 1920 পাতার 18 জুলাই প্রকাশ, দ্বিতীয় খণ্ড প্রকাশ পাচ্ছে, জেলে বসে লিখছেন এবং কি সুন্দর ব্যাখ্যাগুলো দিয়ে দিয়ে গেছে আপনারা। হেলেনবর্গ তত্ত্ব, লেবেস্ট্রমগুলো দেখবেন আপনারা। হেলেনবর্গ হিটলার জীবনীকার যে ছিল পুরো ডিটেলস একবারে দিয়ে দিয়েছি। এইবারে আপনি বই পড়লেন, অধ্যায় ধরে ধরে এমসিকিউ ব্যাখ্যা পড়া হয়ে গেল। এবারে আপনি কোনো আর হেল্প নেবেন না। পরীক্ষার আগে র্যান্ডাম হারে এমসিকিউ আর ওয়ান লাইনার, সেখানে কোনো ব্যাখ্যা নেই, সেখানে কোনো আলোচনা নেই। এবারে আপনি কতটা শিখলেন? অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন হতে ব্যাখ্যা থাকবে না, র্যান্ডাম প্র্যাকটিস। এটাও কয়েক হাজার প্রশ্ন করে দিয়েছি, র্যান্ডাম প্র্যাকটিস করে যাবেন একবারে। বই পড়া কমপ্লিট, চাপটা ধরে ব্যাখ্যা করে দিয়েছি, মানে আপনার জ্ঞান দুটো পার্টে করেছি। একটা পড়ে আলোচনা করে দিয়েছি বিভৎস তথ্যগুলো, তারপরে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, মানে পড়া কমপ্লিট। এবারে আমি কতটা পারলাম নিজেকে একটু মূল্যায়ন করে নাও। প্রতিটা অধ্যায় ধরে ধরে আমরা করেছি, উত্তরগুলো পেছনে দিয়েছি। কারণ যেহেতু প্র্যাকটিস সেট, আপনি পেছনে উত্তর রাখলে প্র্যাকটিস করে বুঝতে পারবেন কতগুলো ঠিক হলো। পুরো উত্তর পেছনে করে দিয়েছি আমরা। নেপোলিয়ন বোনাপার্টেও যাচ্ছে, প্রতিটা পার্ট ধরে ধরে করেছি একবারে। নতুন রূপে সাজিয়েছি বইটা। পুরো বইটা দেখে নিন আপনারা, বই আসলে কি আছে। বুক রিভিউ মানে হচ্ছে বইটা আসলে কি, এটাই মূল বক্তব্য। বইটা আসলে কি দেখানো হচ্ছে, পুরো পুরো বইটা আমি তুলে দিই তোমাদের সামনে, যাতে পরিষ্কার দেখে নিতে কি আছে আপনারা। প্রত্যেকটা ওই ইউনিট পুরো একদম হেডিং করে করে আমরা দিয়ে গেছি, পেছনে উত্তর করে গেছি। প্র্যাকটিস করে নেবেন কিন্তু আপনারা। এখানে র্যান্ডাম হারে দিয়ে গেছি একবারে। দুটো বার পড়েছেন, প্রথমে টেক্সট পড়ে ফেলেছেন এবং প্রথমে আপনি ব্যাখ্যা দিয়ে পড়ে ফেলেছেন। এখানে এবারে আপনি প্র্যাকটিস নিজেকে মূল্যায়ন করে নিন। প্রতিটা পাঠ জুড়ে জুড়ে আমরা প্রশ্ন করে দিয়েছি। 250 টাকা খরচ করে বইটাকে একটু চর্চা করুন, আশা করি আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে, একটু বলে যাচ্ছি। এবং রাষ্ট্রসংঘের চ্যাপ্টারটা আমরা দেখলে অবাক হয়ে যাবেন, যেটা আমি দেখাচ্ছি আপনাদের।
প্রতিটা ইউনিট। প্রচুর প্রশ্ন আমি শেষ করতে পারবেন না প্র্যাকটিস করে, যেভাবে এমসিকিউ করে দিয়েছি। দেখো, জাতিসংঘ রাষ্ট্রপুঞ্জ চ্যাপ্টারকে আমরা আলাদা আলাদাভাবে ধরেছি, জাতিসংঘ এবং রাষ্ট্রপুঞ্জ আলাদা চ্যাপ্টার ধরেছি, এইটাকে আলাদাভাবে দেখিয়েছি, কারণ এটা নবম শ্রেণীর সিলেবাসে গুরুত্ব দিয়েছে, প্রবল সমান প্রশ্ন কমন, এবং যেখানে আলোচনা করেছি সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ করে দিয়েছি ভালো করে। এবারে আমরা কি কি আসছি একটু দেখে নাও, এইটা জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বোঝার খেলা আছে। ইউরোপ ইতিহাসে ওয়ান লাইনার প্রশ্ন দেখাবো, ইউরোপ বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে সালাকারে দেখাবো, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে এসেছি। এবার টোটাল ইউরোপটা দেখানো হয়েছে, ইউরোপ ইতিহাসে গন্ধ দেখাবো, এবং সবচেয়ে ইউরোপে যত সন্ধি হয়েছে টোটালটা আমরা এক জায়গায় দেখানোর চেষ্টা করবো। এবারে দেখে নিয়ে যাক। এবারে ওয়ান লাইনার ইউরোপ ইতিহাস যা পড়লেন সেখান থেকে পরীক্ষার ঠিক 3-4 দিন, 1 সপ্তাহ আগে পুরো চোখ বুলিয়ে নেবেন, একবার গুরুত্বটা বুঝবেন, চোখটা বুলিয়ে নেবেন ভালো করে, আসলে কি আছে পুরো। এখানে এমসিকিউ আর না, টোটাল আপনি একবার চোখ বুলিয়ে চলে যাবেন টোটালটা, যে আমি ইউরোপটা পড়েছি বা ইউরোপ জানা হয়ে গেছে, আমি জাস্ট চোখ বুলিয়ে নেবো। উত্তর প্রশ্ন ব্ল্যাক করা আছে, উত্তর নিচে করা দিয়ে আছে, আপনি পাতা উল্টাতে কিছু করতে হবে না। এইগুলো খুব পরীক্ষায় কিন্তু হেল্প করবে যে কোনো ছাত্রছাত্রীকে, যে কোনো, যেমন কয়েক হাজার আপনি মন দিয়ে পড়বেন। এবার ইউরোপ ইতিহাস পড়লেন, চ্যাপ্টার ওয়াইজ সালেট করে দিয়ে এসছে, এখানে পুরো সাল ধরে ধরে পুরো ইউরোপটা 1789 থেকে 1945 পুরোটা ছকে দিয়েছি। এই পার্টটা পড়ে নেবেন প্রথমেই, ভালো লাগবে। ইউরোপের গ্রন্থগুলো দেখে নেবেন, কত রকম গ্রন্থ হতে পারে, শর্টকাটে পড়বেন না, লটারি টিকিট কাটলে রাতারাতি বড় হওয়া যায়, একটু পড়ে নেবেন। এবারে এই পার্টটা আমি ভালো করে একটু পড়িয়ে দেবো তোমাদের। ইউরোপ ইতিহাস পড়লেন, টোটাল ইউরোপের যে ট্রিটি বা চুক্তিগুলো হলো প্যাক দেখে নেবো। অ্যামিয়েন্সের সন্ধি 28, সিকোয়েন্স বজায় রেখেছি 2-এ, তারপরে প্রেসবার্গ 5, টিলজিটের 7, ক্যাসলের চুক্তি 31, অগ্রের চুক্তি, লন্ডনের সন্ধি, প্যারিসের সন্ধি, কলম্বের সন্ধি, ভিল্লাফ্রাঙ্কার সন্ধি। টোটাল ইউরোপের সন্ধিগুলো কোনো বইয়ে পাবেন না, যেভাবে গোছ করে ব্যাখ্যা করে দিয়েছি। এই পার্টটা আপনাদের মিরাকেল হতে পারে। গতবারে র্যাপেলের চুক্তি সম্মত দিয়েছিল, এবারেও কিন্তু প্রশ্ন কোনো কথা হবে না, প্রত্যেকটা সন্ধি একের পর এক আমরা ছকে দিয়েছি। তাহলে আজকে আমাদের যা দেখাতে চাইলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইউরোপ ইতিহাসের বইটা আসলে কি আছে। 250 টাকার বিনিময়ে বাই পোস্টে বাড়িতে সারা ভারতবর্ষে পৌঁছে দেবো, 420 টাকা প্রিন্ট। আশা রাখুন, বিশ্বাস রাখুন, আমি পিএসসি কুলসারি বইটাও দেখাবো, নেটসেও দেখাবো যে বইটা আসলে কি। বইটা আপনারা দেখলে আপনি কোথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গে এত পরিশ্রম করে বই কেউ তৈরি করে না। আসলে গতানুগতিকের বাইরে আসতে চাইলে একমাত্র ঠিকানা বর্ণ পরিচয় বা জানা স্যার, বইটা দেখুন, সংগ্রহ করুন। কোনো কিছু অসুবিধা হলে আপনারা বুক করবেন, যে নাম্বার হোয়াটসঅ্যাপ করে সেই নাম্বারটা লিখে দিচ্ছি বোর্ডে, পরিষ্কার করে বলে দিয়েছিলাম 9903209080। ভালো করে দেখে নেবে, 9903209080। আমি আরেকবার লিখে দিচ্ছি 8100957807। এই নাম্বারে বুক করে নিতে পারেন, 8100957807। আপনি এই নাম্বার বুক করতে পারেন, অথবা 9903209080 এই নাম্বার বুক। ভালো করে লিখে দিচ্ছি একবার, 9903209080 এই নাম্বার হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমরা বুকিং শুরু করব আজ থেকেই। ওকে, বাই।